আসসালামু আলাইকুম। ইন্দোনেশিয়ার সেমারাং শহরে কালো জাদু খুব সাধারণ একটা বিষয়। সবাই নিজ নিজ ব্যবসায় উন্নতির জন্য জিনের আশ্রয় নেয়। তবে একই বাজারে কোনো রকম কালো জাদু না করেই সুজিপ্তর দোকান সব থেকে খ্যাতিসম্পন্ন। এই কারণে আশেপাশের ব্যবসায়ীরা হিংসার জোরে তার উপর কালো জাদু করতে শুরু করে। তাদের মধ্য থেকে কেউ একজন সুজিপ্তর পরিবারের উপর বান মারে, যার ফলে সুজিপ্তর পরিবারের পেছনে পড়ে যায় এক বিশাল আকৃতির ভয়ানক অদৃশ্য জিন, যার সাথে লড়াই করা এতটাও সহজ ছিল না। জানা যায় পুরো পরিবারকে শেষ করার জন্য কেউ 7 সমুদ্র পার থেকে এই জিনকে ডেকে এনেছে। তবে এই বান থেকে বাঁচার উপায় কি রহস্যই বা লুকানো আছে সুজিপ্তর সফলতার পেছনে, সবটাই জানবো সদ্য মুক্তি পাওয়া আজকের এই ইন্দোনেশিয়ান হরর গল্পে, যার নাম সান্তেত সেগোরো পিতু। তো চলুন আর দেরি না করে সরাসরি চলে যাওয়া যাক গল্পে। গল্পের শুরুতে আমরা ইন্দোনেশিয়ার একটা ব্যস্ত বাজারের দৃশ্য দেখতে পাই, যেখানে আমরা সুজিপ্ত নামের একজন লোকের মুদি দোকান দেখতে পাই। তার দোকানে কাস্টমারের কোনো অভাব ছিল না। বাজারের প্রায় সকল ক্রেতারাই তার দোকান থেকেই কেনাকাটা করছিল। তার ব্যবহারও ভীষণ ভালো ছিল ক্রেতাদের প্রতি। এমন সময় তার চোখ পড়ে তার অপোজিটে থাকা আরেকটা মুদি দোকানে, যে দোকানের দোকানদারের নাম ছিল উইজাক। তবে অদ্ভুত ব্যাপার হলো, একই সাথে দোকান হওয়া সত্ত্বেও উইজাকের দোকানে কেউই যাচ্ছিল না। কোনো ক্রেতাই যেন উইজাকের দোকান থেকে কোনো কিছু কিনতে চাইছিল না, যা নিয়ে আমরা উইজাকের মুখে হতাশার ছাপ দেখতে পাই। ওদিন দোকান বন্ধ করে সুজিপ্ত দেখতে পাই তার আজ বেশ ইনকাম হয়েছে, যে টাকা নিয়ে সে সরাসরি চলে যায় হসপিটালে, যেখানে তার স্ত্রী সন্তান ছিল। তার বড় ছেলে আরদির চোখের অপারেশন হওয়ার কথা ছিল। এটার জন্যই মূলত সুজিপ্ত এত কষ্ট করছিল। সার্জারির সব টাকা এনে মার্নির হাতে দিতেই মার্নি ভীষণ খুশি হয়ে যায়। মার্নি হলো সুজিপ্তর স্ত্রী। এখন হসপিটালে টাকা জমা দেওয়ার পর আরদির চোখের অপারেশন হয়। পরদিন গিয়ে আরদির জ্ঞান ফেরে। তখন ওই রুমে শুধুমাত্র একজন নার্স ছিল। আরদির জ্ঞান ফেরা দেখে সে চলে যায় ডক্টরকে ডাকতে। আরদি তখন ঝাপসা ঝাপসা চোখে চোখ মেলে এবং নিজের সামনে একজন বৃদ্ধ লোককে দেখতে পায়। ভালো করে তাকাতেই সে দেখতে পায় লোকটির চোখ সাদা, যা দেখে আরদি ভয় পেয়ে যায়। তখনই ডক্টর সেখানে চলে আসে এবং লোকটি সেখান থেকে গায়েব হয়ে যায়। এখন সব ঠিক থাকায় আরদিকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। কয়েকদিন পর আরদিকে রেডি করে রেখে মার্নি রেডি হচ্ছিল, কেননা আজ আরদির চোখের চেক আপ ছিল। আরদি তখন সেখানেই বসে খেলছিল। এমন সময় সে হঠাৎই নিজের সামনে আচমকাই ওই বৃদ্ধ লোককে দেখতে পায়, যে কিনা পরক্ষণেই তার খুব কাছে চলে আসে। আরদি এসবের কিছুই বুঝতে পারছিল না। তার মা তাকে নিয়ে আসে ডক্টরের কাছে চেক আপের জন্য। তার চোখ একদমই ঠিক ছিল। তবে তার মা মার্নি জানায় যে আরদি নাকি ছায়ার মতো কিছু একটা দেখছে। এই ব্যাপারে আরদিই তাকে বলেছে। ডক্টর ভাবে হয়তোবা চোখের কোনো সমস্যা, তাই সে আরদির জন্য একজন আই স্পেশালিস্টকে সাজেস্ট করে। ওই রাতে দোকান বন্ধ করার সময় সুজিপ্ত কিছুতেই দোকানের দরজা বন্ধ করতে পারছিল না। পরবর্তীতে সে খেয়াল করে দোকানের দরজায় বেঁধে আছে একটা পুটলি, যেটা খুলতেই তার মধ্যে সে কালো জাদুর কিছু জিনিসপত্র দেখতে পায়, যা দেখে সুজিপ্ত বেশ অবাক হয়। সে এক পলক উইজাকের দোকানের দিকে তাকায়, আর এরপর ওই পুটলি নিয়ে সরাসরি ডাস্টবিনে ফেলে দেয়। সেটা ফেলে সে গাড়িতে গিয়ে বসে, যেখানে সে অনুভব করে যে তার ঘাড়ে প্রচণ্ড ব্যথা হয়েছে। হঠাৎ করে ঘাড়ে ব্যথার এই কারণ সে বুঝতে পারছিল না। ঘরে ঢুকে সে প্রথমেই যায় আরদির কাছে, কারণ আরদি ড্রয়িং রুমে ঘুমিয়ে পড়েছিল। সুজিপ্ত আরদিকে ঘুম থেকে উঠাতেই আরদি তাকে দেখা মাত্রই ভয়ে চিৎকার করে ওঠে এবং বাবাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে সে ছুটে চলে যায় মায়ের কাছে। সুজিপ্ত এবং মার্নি দুজনই বুঝতে পারছিল না যে আরদি এমনটি কেন করছে। এই ব্যাপারে জিজ্ঞাসা করতেই আরদি বলে যে তার বাবার উপর নাকি এক ভয়ানক মহিলা বসে আছে। তখনই আমরা দেখতে পাই যে সত্যি তার ঘাড়ের উপর বসে ছিল এক পেতনি। আর এই কারণেই হয়তো বা সুজিপ্তর ঘাড়ে প্রচণ্ড ব্যথা হচ্ছিল। এখন এই ঘটনার পর সুজিপ্ত তার বাড়িতে একজন কবিরাজ রুস্তমকে ডেকে আনে। রুস্তম আরদিকে দেখে বলে যে আরদির চোখের অপারেশনের পর তার তৃতীয় চোখ খুলে গিয়েছে, যে কারণে সে এখন জিনদেরকে দেখতে পাচ্ছে, যা সাধারণ মানুষেরা খালি চোখে দেখতে পায় না। রুস্তম জানায় যে সে তার চোখ সম্পূর্ণভাবে বন্ধ তো করতে পারবে না, তবে সে শুধুমাত্র তার নজর ছোট করে দিতে পারবে, যাতে করে সে শুধুমাত্র ওই জিনদেরকেই দেখতে পায় যারা কিনা তাকে দেখা দিতে চায়। এরই সাথে তার ভালোর জন্য কিছু নিয়মও তাকে মেনে চলতে হবে, যেমন বাজার থেকে তাকে যত দ্রুত সম্ভব দূরে রাখতে হবে
একথা শুনে সুচিপ্ত একটু অবাক হয়, কেননা তারই তো বাজারে দোকান রয়েছে। তখন রুস্তম বলে, বাজারই হলো সব থেকে বড় শয়তান জিনদের আড্ডাখানা। সেখানে মানুষেরা নিজেদের ব্যবসার লোভে এবং অন্যের ক্ষতি করার জন্য অনেক জিনদেরকে ব্যবহার করে। অর্থাৎ বাজারে সব সময় কালো জাদু করার শয়তান জিনগুলোই উপস্থিত থাকে, যারা কিনা ওই সকল মানুষের জন্য ক্ষতিকর, যাদের কাছে আরদির মতো পাওয়ার আছে। রুস্তমের এই সকল কথা মেনে নেয় সুচিপ্ত এবং মার্নি। দৃশ্য পরিবর্তিত হয় এবং এই ঘটনা 13 বছর পরের দৃশ্য আমরা দেখতে পাই। এখন আরদি বেশ বড় হয়ে গিয়েছিল। আরদি স্কুলের জন্য রেডি হয়ে খাবার টেবিলে আসে। আরদির বোন সিফাও এখন বেশ বড় হয়ে গিয়েছিল। সেই সাথে তাদের পরিবারে আরেকজন নতুন মেম্বারও ছিল, যার নাম ছিল আরিফ, আরদির ছোট ভাই। অর্থাৎ তারা এখন 3 ভাই বোন ছিল। ওই দিন আবার আরদির স্কুলের বেতন দেওয়ার লাস্ট ডেট ছিল, তাই সে এখানে তার মায়ের কাছে টাকা চায়। তখন তার মা তাকে বলে যে স্কুলে যাওয়ার পথে সে যেন তার বাবার দোকান থেকে টাকাটা নিয়ে নেয়। আর সে অনেক ব্যস্ত, সেই সাথে বাকি 2 ভাই বোনেরও স্কুল রয়েছে। তাই সে আরদিকে বলে যে সে যেন সোজাসুজি সামনের দিকে তাকিয়ে নিজের বাবার দোকানে চলে যায়, আশেপাশে কোনো দিকে না তাকায়। তবে আরদির মুখ দেখেই বোঝা যাচ্ছিল যে সে ভীষণ ভয় পাচ্ছিল বাজারে যেতে। এর কারণ হলো সে সেখানে গেলে প্রায় এই সকল জিনদেরকে দেখতে পেত। এখন কোনো মতে সাহস করে সে বাজারে গিয়ে পৌঁছায়, যেখানে সে নিচের দিকে তাকিয়ে সরাসরি হেঁটে চলে যেতে থাকে নিজের বাবার দোকানে। তবে পথেই কিছু লোক দাঁড়িয়ে থাকার কারণে তাকে থামতে হয়। তখনই পাশে তার চোখ যায়। সে দেখতে পায় একজন লোক খাবার খাচ্ছে এবং ওই খাবারের মধ্যে এক জিন নোংরা কিছু ফেলছে, যা দেখে সে ঘাবড়ে যায় এবং দ্রুত সামনের দিকে এগোতে গেলে সে দেখতে পায় বাজারের ভেতরে 2 জন লোকের ঝগড়া হচ্ছিল। তাই কিছু লোকেরা তাকে ঠেলে এক সাইডে দিয়ে দেয়। ওই পাশে থাকা দোকানে ছিল আরো ভয়ানক একটা জিন, যে কিনা আরদির দিকে ঘুরে তাকাতেই আরদি আরো বেশি ভয় পেয়ে যায় এবং ছুটতে শুরু করে তার বাবার দোকানে যাওয়ার জন্য। এভাবেই ছুটতে গিয়ে তার ধাক্কা লাগে উইজাকের সাথে। উইজাক নিচে পড়ে যায়। সে উইজাকের কাছে এই নিয়ে ক্ষমা চাইতে গেলে উইজাক উল্টে তার সাথে খুবই বাজে ব্যবহার করে এবং সেখান থেকে চলে যায়। তখন আরেকজন দোকানি এসে আরদিকে বলে সে যেন উইজাকের ব্যবহারে কষ্ট না পায়। উইজাক মূলত 2 সপ্তাহ আগে তার মেয়েকে হারিয়েছে, আর এ কারণেই তার মন অনেক খারাপ। যাক, এখন আরদি চলে যায় সুচিপ্তর দোকানে, যে কিনা উপরের তলায় নিজের অফিস রুমে ছিল। তাই তো সে উপরের তলায় চলে যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় তার মামা সার্দি এসেছে। সার্দি এবং সুচিপ্তর মাঝে বেশ কথা কাটাকাটি হচ্ছিল, যেখানে সুচিপ্ত সার্দিকে তার কাজের ব্যাপার থেকে দূরে থাকতে বলে, যা শুনে সার্দি সেখান থেকে বেরিয়ে যায়। এই পুরো কনভারসেশন আরদিও শুনতে পায়। এরপর সে যখন তার বাবার সাথে কথা বলে তখন আমরা জানতে পারি যে সার্দির পরিবার বলতে কেউই নেই। তার স্ত্রী সন্তান একটা দুর্ঘটনায় মারা গিয়েছিল। এমনকি এখন তার দোকানে তেমন একটা ক্রেতাও আসতো না। তাই আরদির মনে হচ্ছিল যে তার মামা হয়তো বা তার বাবাকে হিংসা করে, আর এই কারণেই হয়তো বা সে তার বাবার ব্যবসায় নজরদারি করছে। তবে তার বাবা তার এইসব কথায় কান দেয় না। সে চলে যায় তার অফিস রুমে থাকা একটা সিক্রেট ঘরের ভেতরে। এই ঘরে যে কারোর প্রবেশ নিষিদ্ধ। এই ঘরেই মূলত টাকা থাকে। সেখান থেকেই সে আরদির জন্য বেতনের টাকা নিয়ে আসে। টাকা নিয়ে বের হয়ে আরদি দ্রুত বাজার থেকে বেরিয়ে যেতে চাইছিল। তবে ধাক্কা লেগে তার হাত থেকে টাকার খামটি পড়ে যায়, যেটা সে উঠাতেই নিজের সামনে অনেকগুলো জিনকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়, যা দেখে সে অনেক ঘাবড়ে যায় এবং দৌড়ে সেখান থেকে বেরিয়ে যায়। তার এই অস্বাভাবিক আচার আচরণ উইজাকও লক্ষ্য করে। ওই রাতে এই ব্যাপারে কথা বলছিল আরদি এবং আরিফ, যেখানে সিফা আসে। ছোট ভাই আরিফের আরদির এই সকল ব্যাপার নিয়ে অনেক বেশি ইন্টারেস্ট থাকলেও সিফার খুব একটা ইন্টারেস্ট ছিল না। আরিফ ভুতুরে ব্যাপার স্যাপার খুব পছন্দ করত। তাই তো তার এবং সিফার মধ্যে এখানে কিছুটা কথা কাটাকাটি হয়ে যায়, যা বাইরে থেকে শুনতে পায় তাদের মা মার্নি। সে তাদেরকে শুয়ে পড়তে বলে। তাই তো সিফা যখন চলে যাচ্ছিল তখন আরিফ বলে যে সে জানতে পেরেছে যে মানুষের এই ধরনের শক্তি আসে কোনো না কোনো জেনেটিক ভাবে। যদি কোনো ভাই বোনের কাছে এই শক্তি থেকে থাকে তাহলে তার ভাই বোনের মধ্যেও আসে। আরিফের কাছে তো এই শক্তি নেই, এর মানে নিশ্চয়ই শিফার কাছে এই শক্তি আছে। শিফা আরিফের কথায় খুব একটা গুরুত্ব না দিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ওই সময় সুচিপ্ত দোকান বন্ধ করছিল। তখন সে সামনে একটা কাককে সে অস্বাভাবিকভাবে ডাকতে দেখতে পায়। এমন সময় সে লক্ষ্য করে দোকানের বাইরে আরো একটি পুটলি পড়ে আছে। তবে এটা 13 বছর আগে পড়ে থাকা ওই সাদা পুটলি নয়, বরং কালো রঙের কাপড় এবং লাল দড়ি দিয়ে বাঁধা একটা পুটলি,
যেটা খুলতেই সে দেখতে পায় ছোট্ট একটা কঙ্কালের মাথা সহ এর ভেতরে রয়েছে কালো জাদুর অনেক জিনিসপত্র। এটা খোলার সাথে সাথে আশপাশ থেকে খুবই ভয়ানক পশু পাখির ডাক ভেসে আসতে থাকে, যা শুনে সুজিপ্ত বেশ ভয় পেয়ে যায়। তখন সার্দিও দোকানে ছিল, সেও এইসব আওয়াজ শুনে বাইরে বেরিয়ে আসে। এদিকে সুজিপ্ত দ্রুত চলে যায় তার গাড়ির কাছে। গাড়িতে উঠে বসতেই হঠাৎই গাড়িটি কাঁপতে শুরু করে, যেন এর উপরে কেউ লাফাচ্ছিল। তাই তো সে গাড়ি থেকে বেরিয়ে চিৎকার করে বলে যে কে এটা করেছে। সে ভয় পায় না। একথা বলতেই এই সকল আওয়াজ থেমে যায়, আর এরপর সে গাড়ির ভেতর থেকে ওই পুটলিটা নিয়ে ফেলে দেয় একটা ময়লার বাস্কেটে। এরপর বাড়ি ফেরার পর আমরা দেখতে পাই আজও তার ঘাড়ে ভীষণ ব্যথা করছে, তার শরীরটা ভীষণ খারাপ। তবে ওই দিন শিফা একা ঘুমাতে ভয় পাচ্ছিল, যে কারণে মার্নি তার সাথে শুতে যায়। সুজিপ্তকে একাই ঘুমাতে হয়। মাঝরাতেই ঘুমের মাঝেই হঠাৎ করে সুজিপ্ত ছটফট করতে আরম্ভ করে। অনেক কষ্টে চোখ মেলতেই সে দেখতে পায় সে জঙ্গলের মাঝে হাওয়ায় ভাসছে। চারিদিকে খুটখুটে অন্ধকার, পাশে কাক ডাকছে এবং সামনে আগুন জ্বলছে। সেই সাথে রয়েছে এক বৃদ্ধা মহিলা, যে কিনা কোনো একটা রিচুয়াল করছিল। রিচুয়ালের মাধ্যমে সে যেন কাউকে ডাকছিল, যে কিনা শেষ করে দিবে সুজিপ্ত এবং তার পুরো পরিবারকে। এটা শুনে সুজিপ্ত বেশ বিচলিত হয়ে পড়ে। তখন বৃদ্ধা রিচুয়ালের স্থান থেকে ধোঁয়া নিজের মুখের মধ্যে করে নিয়ে আসে এবং সেটা পুড়ে দেয় সুজিপ্তর মুখে। এরপর সে ওই শক্তিকে উদ্দেশ্য করে বলে সুজিপ্তকে নির্যাতন করতে। সাথে সাথে সুজিপ্তের শরীরের প্রতিটা হাড় বাঁকিয়ে যেতে আরম্ভ করে। যে যন্ত্রণা সে যেন তার ঘুমের মধ্যে অনুভব করতে পারছিল। সে বিছানার উপরে হাওয়ায় ভাসছিল, যেখান থেকে ছটফট করতে করতে সে বিছানায় গিয়ে পড়ে। এই আওয়াজ শুনে আরদি যায় তার ঘরে চেক করতে, তবে সবকিছু স্বাভাবিক দেখে সে চলে আসে। আর তখনই এক ভৌতিক হাতের ছায়া আমরা ওই দরজায় দেখতে পাই। পরদিন সকালে ঘুম থেকে ওঠার পরও সুজিপ্তর শরীর খুব একটা ভালো লাগছিল না। খাবার খেতে বসে হঠাৎই তার বিষম হতে শুরু করে। সে খাবার টেবিলেই রক্ত বমি করতে থাকে, যে রক্তের সাথে তার মুখের ভেতর থেকে পোকাও আসছিল। এটা দেখে সুজিপ্ত সহ তার পরিবারের সকলে ভীষণ ভয় পেয়ে যায়। এমন সময় সুজিপ্তর ঘরে আমরা ওই ছায়াকে দেখতে পাই, যার উপস্থিতি আরদিও অনুভব করতে পারে। এখন সুজিপ্তকে হসপিটালে নিয়ে গেলে দেখা যায় তার ইন্টারনাল কোনোরকম কোনো ক্ষতিই হয়নি, সবকিছু ঠিক আছে। ডক্টর অবজারভেশনের জন্য তাকে আরো কয়েকটা রাত হসপিটালে থাকতে বলে, তবে সুজিপ্ত তা শোনে না। সে ওই দিনই বাড়িতে চলে যায়। ওই দিন অসুস্থ সুজিপ্তকে দেখতে বাড়িতে কয়েকজন প্রতিবেশী আসে, যারা কিনা সুজিপ্তকে বলে যে তার ডাক্তারের শরণাপন্ন নয়, বরং হওয়া উচিত কোনো কবিরাজের শরণাপন্ন, কারণ বর্তমান সময়ে বাজারে সবথেকে ভালো চলে সুজিপ্তর দোকান। হতে পারে কেউ হিংসার কারণে তার উপর কালো জাদু করেছে, তাই তার এই ব্যাপারে ভেবে দেখা উচিত। একথা শুনে সুজিপ্ত একটু রেগে যায় এবং বলে সে জাদুবিদ্যায় একদমই বিশ্বাস করে না, তাই কেউ যেন তার সামনে এই ধরনের কথা দ্বিতীয়বার না বলে। তাকে রেগে যেতে দেখে মার্নি সকলকে সেখান থেকে নিয়ে যায়। ওই সময় আরদি, আরিফ এবং শিফা টেবিলে বসে নাস্তা করছিল। সেখানে আরিফের বন্ধুর দেওয়া জিনদের বইটাও ছিল, যে বইতে একটা চ্যাপ্টার ছিল কালো জাদু নিয়ে। সেখানে আরদি বান মারা ওই অদৃশ্য জিনদের ব্যাপারে জানতে পারে, যাদেরকে কালো জাদুর মাধ্যমে পাঠানোই হয় মানুষকে হত্যা করার জন্য। এটা জানার পর আরদি একটু চিন্তিত হয়ে পড়ে। ওই দিন মার্নির বাইরে কিছু কাজ ছিল, তাই আরদি তাকে গাড়িতে করে ওই পর্যন্ত পৌঁছে দেয়, যেখানে মার্নির সাথে তার মামা সার্দির দেখা হয়। সার্দি সুজিপ্তর অসুস্থতার কথা শুনে তার জন্য কিছু হার্বাল ড্রিঙ্ক এনেছিল, যেটা সে মার্নিকে দেয় এবং মার্নি আরদিকে দিয়ে দেয় বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। তবে আরদি সেটা বাড়িতে নেয় না, বরং সে ডাস্টবিনে ফেলে দেয়, কেননা তার মনে হচ্ছিল যে সার্দি হয়তো বা রাগের মাথায় সুজিপ্তর ওপর কালো জাদু করেছে। অন্যদিকে ওই সময় স্কুল থেকে বাড়ি ফিরে আসে আরিফ। বাড়িতে তার মা, ভাই, বোন কেউই ছিল না। সে খাবার খেতে যাবে এমন সময় তার বাবার ঘরের দরজাটি আপনা আপনি খুলে যায়। ছোট্ট আরিফ এগিয়ে গিয়ে দেখতে পায় যে বাবা তো ঘুমিয়ে আছে, তাই সে দরজাটি টেনে যখন চলে আসছিল তখন আবারও বাড়ি থেকে বের হওয়ার পেছনের দরজাটি আপনা আপনি খুলে যায়। আরিফ এগিয়ে গিয়ে দেখতে পায় সামনে একটা কালো কালারের পুটলি আছে। ছোট্ট আরিফ না বুঝে সেটা খুলে ফেলে, যার ভেতরে ওই মাথার খুলি, সেই সাথে কালো জাদুর জিনিসপত্র ছিল, যেগুলো সুজিপ্ত ওই রাতে পেয়েছিল। হঠাৎই ওই আওয়াজ হতে শুরু করে, যে আওয়াজ সুজিপ্ত শুনেছিল। আশেপাশে বাতাস বইতে আরম্ভ করে, যা দেখে ছোট্ট আরিফ ভয় পেয়ে যায় এবং দৌড়ে ঘরের ভেতরে চলে যায়। ওই রাতে আরিফের প্রচন্ড জ্বর আসে।
যা দেখে পরিবারের সকলে ভীষণ চিন্তিত হয়ে পড়ে। আরদি তাকে হসপিটালে নিয়ে যেতে চাইলে মার্নি বলে যে আগামীকাল সকালেই সে আরিফকে হসপিটালে নিয়ে যাবে, একই সাথে সুজিপ্ত চেক আপও হয়ে যাবে। একথা বলে সে চলে যায়। অন্যদিকে আরিফ সিফা এবং আরদিকে বলতে থাকে যে সে তাদেরকে খুব ভালোবাসে, তারা যেন অনেক স্ট্রং এবং ব্রেভ থাকে। সেই কথা এমনভাবে বলেছিল যেন সে এখনই মারা যেতে চলেছে। এই ব্যাপারটা সিফা এবং আরদির কাছেও বেশ অদ্ভুত লাগে, তবে তারা খুব একটা গুরুত্ব দেয় না। বাইরে থেকে এই সকল কথা শুনে সুজিপ্তরও ভালো লাগে না। এখন ওই রাতে আরদি আরিফের কাছেই ঘুমায়, যেখানে ঘুমের মাঝে আরিফ ছটফট করছিল, ফলে আরদির ঘুম ভেঙে যায়। তাই তো সে চলে যায় আরিফের জন্য ঠান্ডা পানি আনতে। তখন আমরা দেওয়ালে ওই ভয়ঙ্কর শয়তানের ছায়াকে দেখতে পাই, যে কিনা এগিয়ে যায় সুজিপ্তর ঘরের দিকে। লাইটগুলো ফ্লিকার করতে থাকে এবং সুজিপ্তের ঘরের দরজাটি আপনা আপনি খুলে যায়, যা দেখে আরদি যায় চেক করতে। তখনই হঠাৎ সুজিপ্ত ছটফট করতে আরম্ভ করে। মনে হচ্ছিল তার গলায় যেন কিছু একটা আটকে গিয়েছে। দেখা যায় তার চামড়ার নিচে দিয়ে পোকা বেয়ে বেড়াচ্ছে, যেটা তার নাক দিয়ে বাইরে বেরিয়ে আসে। সাথে সাথে আরদি সেটাকে পিষে মেরে ফেলে। আর ঠিক ওই সময় আরদির বাবা অর্থাৎ সুজিপ্তর খিঁচুনি উঠে যায়, যা দেখে আরদি সিফাকে ডেকে তোলে এবং অ্যাম্বুলেন্সে কল করে। অ্যাম্বুলেন্সকে আসতে বলে সে নিজের বাবার ঘরের দিকে যাচ্ছিল। এমন সময় আরিফের ঘরের দরজা আপনা আপনি খুলে যায় এবং আরিফের চিৎকার শোনা যায়, যা শুনে আরদি ছুটে যায় ওই ঘরে। দেখা যায় আরিফের কান থেকে একটা সুতো বেরিয়ে আছে। আরদি সেটাকে টেনে বের করে ফেলে। সাথে সাথে আরিফের কান, চোখ থেকে রক্ত বের হতে থাকে। হঠাৎই তার বুকের ভেতর থেকে একটা ছুরি বাইরে বেরিয়ে আসে, যেটা আরদির সামনেই বুক থেকে পেট পর্যন্ত চিরে দেয় আরিফের। যা দেখে আরদি চিৎকার করতে থাকে, যে চিৎকার শুনে মার্নি এবং শিফা দৌড়ে আসে এবং আরিফের এই অবস্থা দেখে তারা হতবাক হয়ে যায়। আর ঠিক এইভাবেই কালো জাদুর কারণে পরিবারের সব থেকে ছোট সদস্যটি মারা যায়। আরিফের দাফনের সময় সকলে আসে তাদেরকে সহমর্মিতা জানাতে, যাদের মধ্যে সার্দিও ছিল। তবে সার্দিকে দেখে আরদি ভীষণভাবে রেগে যায়। সে চিৎকার করে তাকে সেখান থেকে চলে যেতে বলে। তার এই ব্যবহার দেখে সার্দি নিজেও বেশ অবাক হয় এবং সেখান থেকে চলে যায়। আমরা তো জানি যে এই সব কিছুর জন্য সে সার্দিকেই দায়ী করছিল, আর এই কারণেই আরদি তার মামার সাথে এমন ব্যবহার করেছিল। দেখা যায় সুজিপ্ত হসপিটালে ভর্তি। সে মূলত গতকাল রাতে সিজারের পর কোমায় চলে গিয়েছিল। সে কবে পুরোপুরিভাবে সজ্ঞানে আসবে এই ব্যাপারেও ডক্টর কিছু বলতে পারছিল না। তাই তো তারা সুজিপ্তকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। সেখানে তার খেয়াল আরদিই রাখছিল। এদিকে মার্নি আরিফের মৃত্যুতে ভীষণভাবে ভেঙে পড়েছিল। ছোট্ট ছেলেটি এখন কি করছে এই চিন্তায় সে যেন খাবারও খেতে পারছিল না। শিফা তাকে বোঝানোর চেষ্টা করে যে এখনো আরদি এবং শিফা আছে, তাদের জন্য হলেও মার্নিকে শক্ত হতে হবে। এই সব পরিস্থিতি দেখে আরদি নিজেকেও স্ট্রং রাখতে পারছিল না। তবুও সে নিজের কষ্ট সামলে তার মায়ের সাথে কথা বলে। সে বলে তার মনে হচ্ছে তার পরিবারের ওপর কেউ কালো জাদু করেছে। তাই সে মার্নির কাছে জানতে চায় যে তার কাছে রুস্তমের ঠিকানা আছে কিনা। ওই দিন রাতেই রুস্তমকে সে ডেকে পাঠায়। বাড়িটা ঘোরার পর রুস্তম জানায় যে তারা যে ধারণা করেছিল সেটাই সত্যি। এই বাড়িতে এক অশুভ শয়তানি শক্তি রয়েছে, যার কারণে আরিফের মৃত্যু ঘটেছে এবং সুজিপ্তকে সেই অসুস্থ করে রেখেছে। তবে এই শক্তি বা এই কালো জাদু তার পরিচিত নয়। এটা এই দেশীয়ই নয়, বরং বাইরের কোনো দেশের। আর যতক্ষণ না পর্যন্ত সে জানতে পারছে যে এটা কোন ধরনের কালো জাদু, ততক্ষণ পর্যন্ত সে তাদেরকে সাহায্য করতে পারবে না। আরদি জিজ্ঞাসা করে যে ততক্ষণ পর্যন্ত সে অন্ততপক্ষে তাদের সুরক্ষার ব্যবস্থা করতে পারবে কিনা। তখন রুস্তম তাদের তিনজনকে 3টা ব্রেসলেট দেয়। আর এরপর সে আরদিকে বলে যদি তার কারোর উপর সন্দেহ হয় যে সেই তার বাবার উপর কালো জাদু করেছে, তবুও যেন সে তাকে সামনাসামনি গিয়ে কনফ্রন্ট না করে, কেননা এই কালো জাদু করা ব্যক্তি এই পরিবারের যে কাউকে যে কোনো সময় মেরে ফেলতে পারে। ফলে আরদি এবার সাবধান হয়ে যায়। সে তার বাবার কাছে যায় এবং বলে সে আগামীকাল থেকে সুজিপ্তর সব সামলাতে চলেছে। সে তার বাবার দোয়া নিয়ে সেখান থেকে চলে গেলেও আমরা বুঝতে পারি সুজিপ্ত এমনটি চাইছিল না। তারও হয়তো বা নিজের ছেলের জন্য ভয় করছিল। ওই রাতে বাজারে একবার ঘুরে দেখতে যায় আরতি, যেখানে সে রাতের অন্ধকারে বিভিন্ন দোকানদারকে বিভিন্ন রকমের রিচুয়াল ফলো করতে দেখতে পায়। সেখানে উইজাক একটা বস্তা টেনে নিতে পারছিল না, যা দেখে আরতি ছুটে যায় তাকে সাহায্য করতে। তবে উইজাক তার কোনো সাহায্য গ্রহণ করে না।
অন্যদিকে আরদির নিজের মামা সারদিও বস্তা তুলতে পারছিল না, তবে আরদি তাকে সাহায্য করতে যায় না। এখন পরদিন সকালের দৃশ্য আমরা দেখতে পাই। সেই সকল দোকানদার যারা কিনা কালো জাদু করেছিল তাদের দোকানে ভিড়ের কোনো কমতি ছিল না। সব ক্রেতারা কেনাকাটা করছিল, তবে কোনো ক্রেতাই আসছিল না আরদির দোকানে, অর্থাৎ সুজিপ্তর দোকানে। সেখানে থাকা কর্মচারীরা জানায় সুজিপ্ত অসুস্থ হওয়ার পর থেকে তাদের দোকানে একজন ক্রেতাও আসেনি। এভাবে চলতে থাকলে এই মাসে তাদের কোনো বিক্রিই হবে না। এমনিতেই গতকাল তাদের দুজন কর্মচারী কাজ ছেড়ে চলে গিয়েছে। বাকি যে দুজন ছিল তারাও চিন্তা করছিল যে তারা অন্য কোথাও চাকরি নিবে। এ ব্যাপারে বললে আরদিও ব্যাপারটা মেনে নেয়। ফলে ওই দিন থেকে সে একা একাই দোকান সামলাতে থাকে। ওই দিন রাতে তখনও পর্যন্ত তার দোকান থেকে কোনো কিছু বিক্রি হয়নি। সে বাইরে থেকে কাস্টমার ডাকছিল, তখন সে দেখতে পায় ভেতরে একজন মেয়ে এসেছে যে কিনা তার কাছে 1 কেজি চাল চায়। আরদি তাকে 1 কেজির থেকে একটু বেশি চাল দেয়। আর ঠিক তখনই সে লক্ষ্য করে মেয়েটির মুখ থেকে কালো রক্ত চালের উপর পড়ছে। পরক্ষণেই মেয়েটি চিৎকার করে আরদিকে প্রশ্ন করে যে তার বাবা কোথায়। মেয়েটির এই ভয়ানক রূপ দেখে আরদি ভয় পেয়ে যায়। পরক্ষণেই সে দেখতে পায় মেয়েটি প্রবেশ করছে উইজাকের দোকানে। তার পিছু পিছু আরদিও সেখানে চলে যায় এবং উইজাককে ডাকতে ডাকতে দোকানের ভেতরে প্রবেশ করে, যেখানে সে একটা পর্দার পেছনে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায় এবং পর্দা সরাতেই দেখতে পায় সেখানে রয়েছে কালো জাদুর অনেক জিনিসপত্র। সেই সাথে ওই মেয়েটার ছবি যে কিনা একটু আগেই তাদের দোকানে এসেছিল। তখনই সেখানে চলে আসে উইজাক, যে কিনা আরদিকে এখানে দেখে ভীষণভাবে চটে গিয়েছিল। সে আরদির কলার ধরে বলে যে তার পরিবার এবং তার বাবা সবার মরে যাওয়া উচিত। একথা বলে সে রাগে চিৎকার করতে থাকে। আরদিও এতে করে ভয় পেয়ে যায়। আর ঠিক তখনই আমরা দেখতে পাই আরদির বাড়ির দৃশ্য, যেখানে তাদের বাড়ির বাইরে দাঁড়িয়ে একটা কাক বারবার ডাকছিল। তখনই বাইরে থেকে একটা আগুনের দলা ছুটে চলে আসে তাদের বাড়ির দিকে এবং বাড়ির ভেতরে প্রবেশ করে। উপরের চালাতে ভীষণ আওয়াজ হচ্ছিল, যা শুনে মার্নির ঘুম ভেঙে যায়। তখনই তার হাতে থাকা ওই ব্রেসলেটটিও ছিঁড়ে যায়। শুধুমাত্র মার্নি নয়, বরং ঘুমের মাঝে সিফার হাতের ব্রেসলেটটিও ছিঁড়ে গিয়েছিল। এদিকে মার্নি চালের উপরের ওই পায়ের আওয়াজ ফলো করতে করতে চলে আসে মেন গেটের কাছে এবং সাহস করে দরজা খুলে বাইরে বের হয়। তখনই সে তার সামনে ওই কালো পুটলি দেখতে পায়, যেমনটি সুজিপ্ত এবং আরিফ পেয়েছিল। মার্নি যেহেতু কোনো কিছু জানতো না, তাই সেও ওই পুটলিটা খোলে। আর এই কালো জাদুর জিনিসপত্র দেখে সে তখনই চলে যায় এটা বাড়ির বাইরে ফেলতে। তবে তার আগেই ওই জীবজন্তুর আওয়াজগুলো তাকে তাড়া করতে থাকে। চারিদিকে বাতাস বইতে শুরু করে, যার ফলে মার্নি ভয় পেয়ে যায় এবং সেখানে ওই পুটলিটা ফেলে ভেতরে দৌড়ে আসে। তার আওয়াজ শুনে বাইরে বেরিয়ে আসে শিফা। সে মাকে সামলিয়ে যখন ভাঙা জিনিসগুলো তুলতে যায়, তখন সে লক্ষ্য করে যে তার হাতের ব্রেসলেটটি খুলে গিয়েছে। এরই মাঝে বাড়িতে ফিরে আসে আরদি। সে বাড়িতে প্রবেশ করতেই ওই পুটলিটা দেখতে পায় যেটা মার্নি ফেলে রেখে গিয়েছিল। সেটা স্পর্শ করতে যাবে, ঠিক তখনই তার হাতের ব্রেসলেটটি ছিঁড়ে পড়ে যায় এবং সে বুঝতে পারে যে নিশ্চয়ই অশুভ কিছু ঘটছে। তাই সে দৌড়ে বাড়ির ভেতরে তার মাকে দেখার জন্য চলে যায়। সে দেখতে পায় তার মায়ের ঠিক একই রকম জ্বর এসেছে যেমনটি আরিফের এসেছিল। ফলে দুই ভাই বোনই ভীষণ চিন্তায় পড়ে যায় এবং সিফাকে বলে দ্রুত রুস্তমকে কল করতে। রুস্তম তখনই তাদের বাড়িতে আসে এবং এই জিনিসগুলো দেখে বুঝতে পারে যে এই কালো জাদু মূলত পূর্বাঞ্চল থেকে এসেছে। সে প্রথমে এই জিনিসগুলোকে কালো জাদু মুক্ত করে আর এরপর নিজের কাছে রেখে দেয়। সে আরদিকে বলে যে এর পরবর্তীতে সে যদি এরকম কোনো পুটলি দেখতে পায়, তবে সেটা যেন কোনোভাবেই না স্পর্শ করে বা এটাকে খুলেও না দেখে। এটা স্পর্শ করলে অথবা খুলে দেখলেই সে অভিশপ্ত হবে। আর যেহেতু সে এখন পর্যন্ত এমনটি করেনি, এ কারণেই হয়তোবা সে এখনও সেফ আছে। একথা শুনে আরদি এবার নিজের রাগকে আর নিয়ন্ত্রণে রাখতে পারে না। তখনই চলে যায় তার মামা সারদির কাছে। সারদি তখন দোকান বন্ধ করছিল। আরদি গিয়ে সরাসরি তাকে জিজ্ঞাসা করে যে এবার সে কোন কালো জাদু তার পরিবারের উপর করতে চলেছে। বাবা এবং আরিফকে শাস্তি দিয়ে কি তার শান্তি হয়নি? এখন কি সে তার নিজের বোনেরও ক্ষতি করতে চলেছে? একথা শুনে সারদি দৌড়ে যেতে যায় মার্নিকে দেখার জন্য। তবে আরদি তাকে থামায় এবং তখনও পর্যন্ত সব দোষ তার ঘাড়ে দিতে থাকে। তখন সারদি তাকে চিৎকার করে বলে যে সে তার পরিবারকে উল্টে রক্ষা করতে চায়। সে তাদের কোনো ক্ষতি করেনি, বরং কালো জাদু তো করেছে তার নিজের বাবা সুজিপ্ত। যা শুনে আরদি একদমই হতবাক হয়ে যায়। দৃশ্য চলে যায় 13 বছর আগে, যখন সুজিপ্ত বাজারে মুদি দোকান দিতে চাইছিল। আর এই কাজে সারদি তাকে সাহায্য করেছিল। প্রথম দিকে তার দোকান খুব ভালো চলছিল,
যে কারণে বাজারের অন্যান্য মুদি দোকানদাররা তার উপর কালো জাদু করতে আরম্ভ করে। কখনো দোকানের বাইরে একটা সাদা পুঁটলি পাওয়া, কখনো বা বিভিন্ন ধরনের পশু পাখি মেরে তার দোকানের মধ্যে ফেলে যাওয়া। এইসব কালো জাদু এবং রিচুয়ালের ফলে সে আস্তে আস্তে নিজের কাস্টমার হারাতে শুরু করে। আস্তে আস্তে এমন পর্যায়ে চলে আসে যখন তার দোকানে দিনে একজন ক্রেতাও আসে না। এরই মাঝে আবার ওই বছরই আরতি অসুস্থ হয়ে পড়ে। যত দ্রুত সম্ভব তার চোখের অপারেশনের প্রয়োজন ছিল। সুজিপ্তর কাছে কোনো টাকাই ছিল না, তাই তো সে জাদুতে বিশ্বাসী না হওয়া সত্ত্বেও শরণাপন্ন হয় একজন শামানের। এই শামান খুবই শক্তিশালী শামান ছিল। অন্যান্য সব দোকানদারের শামানদের থেকে তার জাদু অনেক স্ট্রং ছিল, যার জাদুর সাহায্যে সুজিপ্তর দোকান হয়ে ওঠে বাজারের সব থেকে জনপ্রিয় দোকান। তবে সময়ের সাথে সাথে সে অনেক লোভী এবং প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে। সে শুধুমাত্র ক্রেতাদের আকর্ষণের জন্য কালো জাদু করতই না, বরং এর সাথে যদি কেউ তার উপর কালো জাদু করত, সেই কালো জাদু সে তাদের উপরই উল্টে প্রয়োগ করত, তাও আবার কয়েক গুণ বেশি ভয়ানকভাবে। সার্দি তাকে কয়েকবার এ ব্যাপারে নিষেধ করার চেষ্টা করেছে, তবে সে শোনেনি। এভাবেই একদিন হঠাৎ মার্নি অসুস্থ হয়ে পড়ে। হসপিটালে নিয়ে গেলে দেখা যায় তার পেটের ভেতর অনেকগুলো লোহার টুকরো। ডক্টর নিজেও এইসবের কিছু বুঝতে পারছিল না, তবে সুজিপ্তর শামান আবারও তাকে সাহায্য করে এবং মার্নিকে সুস্থ করে দেয়। সেই সাথে ওই ব্যক্তির ব্যাপারেও জানায় যে কিনা মার্নির উপর কালো জাদু করেছিল। ওই ব্যক্তি উইজাক ছিল, যে এর আগেও বেশ কয়েকবার সুজিপ্তর দোকানের উপর কালো জাদু করেছিল। তবে এবার তো সে লাইন ক্রস করে ফেলেছে, যে কারণে সুজিপ্ত ঠিক করে যে সে উইজাককে উপযুক্ত শাস্তি দিবে। সে বলে উইজাককে ওই একই অসুখ দিতে যে অসুখ তার স্ত্রীকে উইজাক দিয়েছে। ওই দিন রাতে আমরা উইজাকের বাড়ির দৃশ্য দেখতে পাই, যেখানে হঠাৎই খাবার দেওয়ার সময় উইজাকের মেয়ে অসুস্থ হয়ে পড়ে। তার মুখ থেকে অনেকগুলো লোহার টুকরো বেরিয়ে আসে, যা দেখে উইজাক একটু অবাক হয়। আর এরপর গলা চিরে তার বেরিয়ে আসতে থাকে লোহার বড় বড় টুকরো, যা মুহূর্তের মধ্যে উইজাকের সামনেই তার মেয়েকে শেষ করে দেয়। এই কালো জাদু সুজিপ্ত করেছিল উইজাককে অসুস্থ করার জন্য। তবে কোনো এক ভুলের কারণে উইজাকের পরিবর্তে তার মেয়ে অসুস্থ নয়, বরং পুরোপুরিভাবে মারা যায়। আর এই ঘটনার 2 সপ্তাহের মাথায় সুজিপ্ত অসুস্থ হয়ে পড়ে। এর মানে হলো উইজাক এবার যে সামান ঠিক করেছে সে আরো বেশি স্ট্রং, যে কারণে এই কালো জাদু তার বাবাকে পর্যন্ত কাবু করে ফেলেছে, এমনকি আরিফকে মেরে পর্যন্ত ফেলেছে। তখন আরতি বলে যদি এমনটাই হবে তাহলে রুস্তম কেন ধরতে পারল না যে সুজিপ্ত কালো জাদু করে। উত্তরে সার্দি বলে যে কারণ সুজিপ্তর কাছে একটা রক্ষক জিন আছে, যে কিনা সুজিপ্তর এই কালো জাদুর ব্যাপারটাও সকলের কাছ থেকে লুকায়। সার্দি আরো বলে যে সে নিজেও এক সময় এই কালো জাদু করত। যখন সে নিজের পরিবারকে এর কারণে হারিয়েছে, তখনই সে এর খারাপ দিকটা বুঝতে পেরেছে এবং এই পথ থেকে সরে এসেছে। এছাড়া তার কাছে আরতির মতোই শক্তি আছে। সে ওই সকল জিনদেরকে দেখতে পায় যাদেরকে কালো জাদুর জন্য ব্যবহার করা হয়, আর এর ফলে সে জানতে পেরেছিল সুজিপ্তর কালো জাদুর ব্যাপারে। তবে তখনও আরতি এই ব্যাপারে বিশ্বাস না করতে চাইলে সার্দি বলে যে সে যেন সুজিপ্তর দোকানের ওই ঘরের ভেতরে গিয়ে দেখে, যে ঘরটি সে সবার থেকে লুকিয়ে রাখে। যা শুনে আরতি সরাসরি চলে যায় ওই ঘরের সামনে। তবে ঘরটি লক করা ছিল, যে কারণে সে ওই ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। ভেতরে সে একটা সিন্দুকের মতো কিছু একটা দেখতে পায়। সে ওই সিন্দুকের দরজা খোলে এবং হতবাক হয়ে যায়, কেননা ভেতরে সব কালো জাদুর জিনিসপত্র ছিল। ফলে সে বুঝতে পারে সার্দি সত্য কথা বলছে। সেখানে সে একটা বইও পায়, যে বইয়ের ভেতরে বিভিন্ন রকম রিচুয়ালের ব্যাপারে লেখা ছিল। সেই সাথে বইয়ের শেষ পাতায় লেখা ছিল দিউইর নাম্বার। দিউই হলো সেই সামান যার সাহায্যে সুজিপ্ত কালো জাদু করত। সে ওই নাম্বারে কল করে এবং তখনই বেরিয়ে পড়ে দিউইর সাথে দেখা করতে। দিউইর গ্রামে পৌঁছাতে পরদিন রাত হয়ে যায়। একজন লোকের সাহায্য নিয়ে সে গিয়ে পৌঁছায় দিউইর বাড়িতে, যেখানে তার দেখা হয় দিউইর মেয়ে রাতনুর সাথে। তবে রাতনু যখনই জানতে পারে যে আরতি হলো সুজিপ্তর ছেলে, তখন সে তাকে কোনো রকম সাহায্যই করতে চায় না, কেননা ওই কালো জাদুর ফলে তার মায়েরও অবস্থা সুজিপ্তর মতো হয়েছিল। সে নড়াচড়া পর্যন্ত করছিল না, তাই তো সে এখন ইচ্ছা থাকা সত্ত্বেও তাদেরকে কোনো রকম সাহায্য করতে পারবে না। রাতনু জানায় তাদের পরিবারের উপর যে কালো জাদু করা হয়েছে সেটা পূর্বাঞ্চলের একটা কুখ্যাত কালো জাদু, যার নাম সেগোরো পিতু। এর জন্য আত্মা কুরবানি দেওয়া প্রয়োজন হয়। সেই সাথে এটা একটা লম্বা রিচুয়ালের মাধ্যমে করা হয়। এর জন্য সমুদ্রের 7টা তীরে গিয়ে 7টি ছোট মন্দির স্থাপন করে রিচুয়ালটি করতে হয়।
আর এই রিচুয়ালের মাধ্যমে সোয়াঙ্গি নামক এক ভয়ানক শয়তান জিনকে ডাকা হয় এবং তার সাথে এগ্রিমেন্ট করতে হয়। এই সবটা জানার পর তখনই আরতি চলে যায় তার মামা সার্দির সাথে দেখা করতে। বাজারে সার্দি তখন দোকান বন্ধ করছিল। আরতি তাকে সবকিছু খুলে বলবে, ঠিক তখনই সে লক্ষ্য করে এক ঝাঁক কাক তার বাড়ির দিকেই উড়ে যাচ্ছে, যা দেখে আরতি বুঝতে পারে যে যেহেতু তার মা অভিশপ্ত তাই হয়তোবা তার উপরে বিপদ আসতে চলেছে। তাই তো সে তখনই বাড়ি থেকে ছুটতে আরম্ভ করে। এদিকে তার মায়ের ঘুম ভেঙে যায়। তখন তার জ্বরও ছিল না। সে সিফার কাছে এক কাপ চা খেতে চায়। সিফা যখন চা আনতে যায় তখন আমরা দেখতে পাই তার ঘরের জানালার উপর বসে আছে একটা কাক। অমনি ওই জিনের ছায়া হামলা করে মার্নির উপর। চিৎকার শুনে সিফা তার কাছে ছুটে যায়। দেখা যায় মার্নির পেট ফুলে উঠেছে। তার পেটের ভেতর থেকে বেরিয়ে আসে একটা ছোট্ট কঙ্কাল। পাশাপাশি পেট থেকে কাঁটাতার বেরিয়ে আসে, যার সাথে পেঁচিয়ে ছিল তার নাড়ি ভুঁড়ি। ওই সময় বাড়িতে ফিরে আসে আরতি এবং সার্দি। তারা দৌড়ে যায় মার্নির কাছে। তখনই তাদের সামনে ছটফট করতে করতে মার্নি মারা যায়। তাদের এই চিৎকার শুনে প্যারালাইজ সুজিপ্তও বুঝতে পারছিল যে তার স্ত্রী আর বেঁচে নেই। তার নিজের ভুলের কারণেই আজ তার পরিবারের এই অবস্থা। এদিকে রুস্তামও বসেছিল না। সে রিচুয়ালের মাধ্যমে জানার চেষ্টা করছিল যে এই সেগোরো পিতু কালো জাদুর থেকে রক্ষা পাওয়ার উপায় কি। আর যেহেতু তার এই চেষ্টার ব্যাপারে আরতি কিছু জানতো না, তাই সে অনেকটা বিচলিত হয়ে পড়েছিল। সে এইভাবে হাতের উপর হাত রেখে মৃত্যুর জন্য অপেক্ষা করতে পারছিল না। এইসব নিয়ে সে কথা বলছিল, এমন সময় তাদের দরজায় কড়া নাড়ে রুস্তম। সে একটা রিচুয়ালের ব্যাপারে জানতে পেরেছিল, যার মাধ্যমে এই কালো জাদু অর্থাৎ সেগোরো পিতুর সাথে লড়াই করা যায়। রিচুয়ালটির নাম হলো রুয়াত। এই রিচুয়ালে সমুদ্রের ওই 7টা পয়েন্টে যেতে হবে এবং সেখানে মন্দিরের ভেতরে রাখা প্রদীপ নিভাতে হবে। সেই সাথে সাগরের পানি কালেক্ট করে নিয়ে আসতে হবে, যে পানির সাহায্যে পবিত্র করতে হবে সুজিপ্তকে, কেননা তার উপরই এই কালো জাদু করেছিল উইজাক। আর এই কাজটি করার জন্য রুস্তম চাইছিল আরতির তৃতীয় চক্ষু খুলে দিতে, যেটা একসময় সে ছোট করে দিয়েছিল। কেননা সমুদ্রের ওই 7টা পয়েন্টে রয়েছে 7টা জিন, যারা কিনা উইজাকের করা ওই কালো জাদু রক্ষা করছে। তৃতীয় চক্ষু খোলা থাকলে তারা নিজেরা না দেখা দিলেও আরতি তাদেরকে দেখতে পাবে। সে যতক্ষণে পানি নিয়ে আসবে ততক্ষণে রুস্তম রুয়াত রিচুয়াল করতে থাকবে। এর জন্য সে সার্দিকে তার সাথে থাকতে বলে। বাকি থাকে শিফা, যে কিনা ঠিক করে যে সে তার ভাইকে সাহায্যের জন্য তার সাথে যাবে। তখন রুস্তম জানায় যে সে ছোটবেলা থেকেই জানে যে সিফার মধ্যেও ওই শক্তি রয়েছে, অর্থাৎ সেও জিনদেরকে দেখতে পায়। তবে তার তৃতীয় চোখ এখনো খোলেনি, তাই সে চাইলে রুস্তম তার তৃতীয় চক্ষু খুলে দিতে পারে। সিফা এবং আরতি দুজনই এই ব্যাপারে রাজি হয়ে যায় এবং তাদের উপর রিচুয়াল করে রুস্তম, যার মাধ্যমে দুই ভাই বোনের মধ্যে এখন জিনদের দেখার শক্তি চলে আসে। এদিকে রুয়াত রিচুয়ালের মাধ্যমে রুস্তম তাদেরকে জানায় কোন কোন বিচে যেতে হবে এবং বিচের কোন স্থানে রয়েছে ওই মন্দির। তার দেওয়া রিচুয়াল এবং নিজেদের তৃতীয় চোখের পাওয়ার ব্যবহার করে তারা পৌঁছে যায় প্রথম মন্দিরের কাছে, যেটা ছিল পাহাড়ের চূড়ায়। সিফা ওই প্রদীপ নিভায়, অন্যদিকে আরতি পানি তোলার ব্যবস্থা করে। তারা যখন চলে যাচ্ছিল তখনই তাদের সামনে একজন লোককে তারা দেখতে পায়। রুস্তম তাদেরকে বলেছিল যে জিনদেরকে ভয় না পেলে তারা কোনো ক্ষতি করতে পারে না। তাই তো আরতি তাকে উদ্দেশ্য করে বলে যে সে তাকে ভয় পায় না, যার ফলে জিনটি এবার নিজের আসল রূপে চলে আসে। এমনকি গাড়িতে ওঠার পরও সে তাদেরকে বিরক্ত করে। এভাবেই একে একে সব মন্দিরের প্রদীপ নিভিয়ে এবং সেখান থেকে পানি নেয় তারা। সব স্থানেই তারা আলাদা আলাদা প্রকার জিনের সাথে সম্মুখীন হয়। কখনো বা দৈত্যের মতো দেখতে জিন, কখনো বা সাদা লম্বা হাওয়াই ভাষা মেয়ে জিন, আবার কখনো বা জঙ্গলের মাঝে অসহায় জিন। রাত দিন এক করে তারা এই কাজ করতে থাকে, কেননা রুস্তম তাদেরকে বলেছিল যে তাদের বাবার জন্মদিনের দিন রাত 8টা বাজার আগেই তাদের এই রিচুয়াল সম্পন্ন করতে হবে, যার জন্য তাদের হাতে ছিল মাত্র 5 দিন। 4 দিনের মধ্যেই তারা 6 স্থান থেকে পানি নিয়ে নেয়। সপ্তম অর্থাৎ শেষ সমুদ্র সৈকতে তারা যায়। সেখানে মন্দিরের বাতি নেভায় শিফা, আর এরপর পানি আনতে যায় আরতি। তবে এখানে যে জিন ছিল সে বাকি জিনদের তুলনায় বেশি চালাক। সে অদৃশ্য অবস্থায় আরতিদেরকে তাড়া করতে থাকে, আর এভাবেই তাদেরকে ফেলে দিয়ে তাদের হাতের পানির পাত্রটি ভেঙে ফেলে, যা দেখে আরতি কি করবে তা বুঝে উঠতে পারছিল না। এমন সময় সেখানে একটা ঘোড়ার গাড়িতে চড়ে আসে সমুদ্রের জিন, যে কিনা এখানকার রাজকুমারী ছিল। সে শিফা এবং আরতিকে সাহায্য করার জন্য 1 বোতল পানি তাদেরকে গিফট করে, যেটা নিয়ে আরতি এবং শিফা তখনই রওনা হয় বাড়ির উদ্দেশ্যে।
এখন পরদিন অর্থাৎ পঞ্চম দিনের দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে আরেকটু পরই 8টা বাজতে চলেছে। ফলে সার্দি এবং রুস্তম দুজনই ভীষণ চিন্তিত ছিল। এমন সময় তারা বাইরে কিছু শব্দ শুনতে পায়। রুস্তম দ্রুত চলে যায় রিচুয়াল পারফর্ম করতে, যাতে করে ওই জিন তাদের কোনো ক্ষতি না করতে পারে। সে সার্দিকে বলে সুজিপ্তর কাছে থেকে তার খেয়াল রাখতে। তবে রুস্তম রিচুয়ালে বসা মাত্রই আশেপাশের সব বাতি নিভে যায়, হাওয়া বইতে থাকে, যা থেকে বোঝা যাচ্ছিল যে ওই জিন আসছে। সে ওই জিনকে দেখতেও পায়, যে কিনা এবার তার ভয়ানক শয়তানি রূপ নিয়ে তাদের উপর হামলা করতে আসছিল। রুস্তম দ্রুত তার রিচুয়াল শুরু করতে যাবে, তবে তার আগেই জিন তাকে ধরে ফেলে এবং তার হাত ভেঙে দেয়। আর এরপর সে রুস্তমের মাথা ফাটিয়ে তাকে পুরোপুরিভাবে শেষ করে দেয়। তার চিৎকার শুনে সার্দি বেরিয়ে আসে এবং তার এই অবস্থা দেখে সে নিজে খুব ভয় পেয়ে যায়। সে বুঝতে পারছিল না যে সে কি করবে। তখনই জিনটি তার সামনে চলে আসে। সে সার্দিকে এক হাত দিয়ে উঁচু করে অন্য হাত দিয়ে সার্দির হৃদয় টেনে ছিঁড়ে নিয়ে আসে এবং সেটা খেয়ে ফেলে। এভাবেই সার্দি এবং রুস্তম মারা যায়। এরপরই বাড়িতে গিয়ে পৌঁছায় আরদি এবং সিফা। তারা যখন সার্দি এবং রুস্তমের এই অবস্থা দেখে তখন তারা অনেক বেশি ভেঙে পড়ে। তবে এখন ভেঙে পড়ার সময় নয়। আরদি জানতো রাত 8টা বেজে গেলে তারা 3জনও মারা যাবে। তাই সে দ্রুত পানির বোতল নিয়ে চলে যায় সুজিপ্তর কাছে এবং একে একে বোতলের পানি দিয়ে সে সুজিপ্তকে পবিত্র করার চেষ্টা করতে থাকে। শিফাও সেখানে চলে আসে এবং আরদির দেখা দেখি সেও বোতল থেকে পানি তার বাবার গায়ে ছিটিয়ে দেয়। এমন সময় আশেপাশের লাইটগুলো নিভে যায়। আরদি কিছুই দেখতে পারছিল না, যে কারণে সে একটা টর্চ লাইট নেওয়ার জন্য চলে যায়। ড্রয়ার থেকে টর্চ লাইট বের করতেই তার হাত গিয়ে পড়ে ওই জিনের পায়ের উপর। জিনের এই ভয়ানক রূপ দেখে সে ভীষণ ভয় পেয়ে যায়। তখনই জিনটি তাকে লাথি মেরে দূরে ছুঁড়ে দেয়। শিফা তার কাছে ছুটে আসলে আরদি সিফাকে বলে যে এখনই ভেতরে গিয়ে রিচুয়াল কন্টিনিউ করতে। ততক্ষণে আরদি ওই জিনকে নিজের দিকে ব্যস্ত রাখবে। সে এখানে জিনকে উস্কায়ও, যার ফলে শিফা সুযোগ পেয়ে যায় এবং আরও এক বোতল পানি তার বাবার উপর দিয়ে দেয়। এতে করে জিনের মাথা দিয়ে ধোঁয়া উঠতে শুরু করে। ফলে সে দ্রুত সিফার কাছে যায় এবং তাকে ছুঁড়ে ফেলে দেয়। তখন সে আরদিকে বলে রিচুয়াল সম্পন্ন করতে। আরদি ছুটে যায় এবং 2 বোতল পানি নিয়ে তার বাবার কাছে যায়। প্রথম বোতল সে দিতে পারে, তবে দ্বিতীয় বোতল সে দিতে পারে না। এর মাঝেই জিন সেখানে চলে আসে এবং তাকে ছুঁড়ে ফেলে দেয়। সেই সাথে টেনে নিয়ে যায় সুজিপ্তকেও। ফলে আর একটা বোতল পানি সুজিপ্তর গায়ে দেওয়া বাকি থাকে। সুজিপ্ত এখানে তার ছেলের কাছে সাহায্য চাইছিল। আরদি বুঝতে পারছিল না যে সে কিভাবে তার বাবার গায়ে পানি দিবে। তখনই তার মাথায় বুদ্ধি আসে। সে দেওয়ালে ওই মাটির পাত্রটি ছুঁড়ে মারে, যার ফলে পানির ছিটা গিয়ে পড়ে সুজিত এবং ওই জিনের উপর। এতে করে সুজিপ্ত যেমন কালো জাদু মুক্ত হয়ে যায়, সেই সাথে ওই জিনের গায়েও আগুন ধরে যায়। আগুনে জ্বলতে জ্বলতে জিনটি সেখানেই ভস্ম হয়ে যায়। আরদি এবং সিফা ছুটে যায় তাদের বাবা সুজিপ্তর কাছে। কিছুক্ষণ পর তারও জ্ঞান ফিরে আসে, যার ফলে তারা হাঁপ ছেড়ে বাঁচে। এরই মাঝে আমরা উইজাককে দেখতে পাই, যার রিচুয়াল রুমে সে কারোর উপস্থিতি অনুভব করতে পারে। পর্দা সরাতেই সে দেখতে পায় সেখানে জ্বলতে থাকা আলোটি নিভে গিয়েছে। ফলে সে বুঝতে পারে যে বিপদ ঘনিয়ে এসেছে। সে তখনই ছুটে চলে যায় তার শামানের কাছে। শামানও ততক্ষণে বুঝতে পেরেছিল যে তাদের রিচুয়াল ঠিকঠাকভাবে কাজ করেনি, অর্থাৎ ওই জিন এখন মুক্ত হয়ে গিয়েছে। যেহেতু ডিল কমপ্লিট হয়নি, তাই ওই জিন এখন তাদেরকেই শেষ করে দিবে। তাই ওই জিনের হাত থেকে বাঁচার জন্য সে একটা প্রোটেকশন রিচুয়াল করতে চাইছিল, তবে সে সেটা শুরু করতে পারে না। এরই মাঝে সেখানে ওই জিন চলে আসে এবং তার উপর আক্রমণ করে। সে ওই শামানকে ছিঁড়ে 2 ভাগে বিভক্ত করে ফেলে। এরপর সে এগিয়ে যায় উইজাকের কাছে, যার জন্য এই সব কিছু হয়েছে। সে উইজাককেও পুরোপুরিভাবে শেষ করে দেয়। আর এরপর সে ফিরে যায় তার নিজের দুনিয়ায়। এদিকে সুজিপ্ত আরদি এবং শিফার সাথে দেখা করতে গিয়েছিল দিবির সাথে। রিচুয়াল কমপ্লিট হওয়ার সাথেই দিবিও সুস্থ হয়ে গিয়েছিল। সে এখানে জিনের নিজের দুনিয়াতে ফিরে যাওয়ার ব্যাপারটা কনফার্ম করে। আর এরপর সুজিপ্ত তার সামনে থেকেই প্রমিস করে যে সে একটা ভুল করে ফেলেছে। এখন থেকে লোভের কারণে অথবা প্রতিশোধের জন্য সে কোনো রকম রিচুয়াল করবে না। এমনকি সে তার দোকানে যে জিনকে আটকে রেখেছিল এই রিচুয়ালের জন্য সে জিনকেও মুক্ত করে দিবে। তাই তো পরদিনই সে দিবির সাথে তার দোকানে গিয়ে পৌঁছায়। সেখানে থাকা ওই সিন্দুকের ভেতরে দিবি একটা রিচুয়াল করে। আর এরপর ওই জিনকে নিজের সাথে করে নিয়ে যায় অন্য কারোর সাহায্য করার জন্য। এরই সাথে আজকের এই গল্প এখানেই শেষ হয়ে যায়। আশা করছি পরিবারের উপর করা এই কালো জাদুর গল্প আপনাদের কাছে ভালো লেগেছে।
আমার কাছে তো এই গল্পটি খুবই ভালো লেগেছিল। তাই আপনারা যদি ইন্দোনেশিয়ান এরকমই হরর গল্পগুলো মিস না করতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়া আপনারা যদি লাইফস্টাইল ভ্লগ দেখতে পছন্দ করে থাকেন এবং আমার ব্যাপারে জানতে চান তাহলে আমার ভ্লগ চ্যানেল হন্টিং বাংলা আপু থেকে ঘুরে আসতে পারেন। সেখানে আমি ডেইলি লাইফ ভ্লগ আপলোড দিয়ে থাকি। চ্যানেল এবং ফেসবুক পেজের লিংক এই ভিডিওর পিন কমেন্টে পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।